জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। সংসদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। জাতীয় স্বার্থে এক সরকার ও বিরোধী দল। জ্বালানি পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে সমান সংখ্যক সদস্য নিয়ে গঠন হলো সংসদীয় কমিটি। সাধুবাদ জানালেন বিরোধী দলীয় নেতা। স্পিকার বললেন, সরকার দল বিরোধী দল এভাবে মিলেমিশে কাজ করলে দেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সংসদে যখন এমন সৌহার্দ্য, মাঠের রাজনীতিতে তখন মতভেদ, সংঘর্ষ। কয়েকটি ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, দেয়াল লিখন আর দলীয় কর্মসূচি পালনকে কেন্দ্র করে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষ। এদিকে সন্ধ্যা থেকে শাহবাগেও উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া। ওদিকে আটঘাট বেঁধে বড় আন্দোলনে নামার লক্ষ্য জামায়াত সহ 11 দলের। শনিবার ঢাকায় সমাবেশ ডেকেছে বিরোধীরা। এছাড়া তেলের দাম বাড়ার পর বাড়ানো হলো পরিবহনের ভাড়া। কি করে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, মূল্যস্ফীতি, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন আমার হাতের ডান দিকে শাম্মী আক্তার সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বিএনপি এবং একই সঙ্গে সংরক্ষিত নারী আসনে সরকার দল দের পক্ষ থেকে আপনি প্রার্থী হয়েছেন, আপনাকে অভিনন্দন। আমাদের সঙ্গে আছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক গবেষক, এবং আপনি বিরোধী দলের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী হয়েছেন, আপনাকে অভিনন্দন। আমাদের সঙ্গে আছেন ডক্টর রুশাদ ফরিদি, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায়। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষগুলো চলছে এবং যেই ইস্যুগুলোকে কেন্দ্র করে হচ্ছে, আমরা যদি সেই জায়গাটি থেকে তাকাই, অস্ত্রের রাজনীতি ফিরে আসার যে পরিস্থিতি, সেটাই কি তৈরি হয়ে গেল? দেখুন, অস্ত্রের রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে মবকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিব না। এবং গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে মব সন্ত্রাসগুলো চলছিল, সেটাকে বন্ধ করার জন্য কিন্তু আমরা বদ্ধপরিকর আছি, এবং সেটা উনি বারবারই ওনার বক্তব্যে সেটা কিন্তু উনি পরিষ্কার করেছেন। সুতরাং সেখানে অস্ত্রের রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে সংসদে যেখানে সৌহার্দ্যের রাজনীতি চলছে, জাতীয় স্বার্থে যেখানে আমরা এক হতে পারছি, সেখানে যদি দেশপ্রেম থাকে, আমি মনে করি যে বাকি সমস্যাগুলো আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে একটি জিনিস আমাকে খুব আহত করেছে, এবং সেটি আমি আসার সময় দেখছিলাম, সেটি আমি আসলে মুখে বলার মতন আসলে আমার সেই রুচি কাজ করছে না, এবং আমি এটা দেখে রীতিমতো হতভম্ব হয়েছি, যেটা প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে সে পোস্টটি করেছে বট বাহিনী। এবং সেটা অবভিয়াসলি নিশ্চয়ই যারা বিরোধী দল আছেন সংসদে, তাদের বট বাহিনী এই কাজটি করেছে, অন্যরা এটা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তবে বিরোধী দল যদি মনে করে যে বিএনপি বানের জলে ভেসে আসা দল, তাহলে সেটি কিন্তু ভুল করবে। মানে আমরা সহ্য করছি কারণ আমরা সরকারে আছি, আমাদেরকে সহ্য করতে হবে, কিন্তু সীমা যদি তারা অতিক্রম করে, তাহলে জিনিসটি কতক্ষণ সহ্য করা যাবে? এই যে যেই পোস্টটি করা হয়েছে, যে এই নোংরা ভাষায় যে পোস্টটি করা হয়েছে, এই ধরনের পরপর যদি এইরকম প্রচারণা যদি তারা অপপ্রচার বা এরকম আক্রমণাত্মক প্রচার যদি তারা করতে থাকে, তাহলে সরকার কতক্ষণ সহনশীল থাকতে পারবে? এবং একটি নির্বাচন হয়ে গিয়েছে 17 বছর পরে, যেখানে মানুষের ভোটাধিকার ছিল না, যেখানে মানুষ ভোট দিতে পারতো না, সেই জায়গায় একটি নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। সরকার দায়িত্ব গ্রহণ করার 2 মাস অতিক্রম হতে পারলো না, তারা সরকার হটানোর জন্য আন্দোলনের ডাক দিচ্ছেন। শুরু থেকেই তারা সেটা করছেন। তো 2 দিন পরপর কি রাষ্ট্র একটি জাতীয় নির্বাচনের আয়োজন করবে? ধৈর্য ধরতে হবে। সরকার তো আন্তরিক, সরকার কাজ করছেন, এবং সরকার যেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো আবারও যদি আপনার কাছে জানতে চাই, ছাত্রদল নেতার হাতেও কিন্তু অস্ত্র দেখা গেছে, দেশীয় অস্ত্র দেখা গেছে, সেই জায়গায় ব্যবস্থাটাই কি নেওয়া হয়েছে? আমরা সাধারণত দেখেছি অস্ত্র দেখা গিয়েছে, এবং সেটি যদি ব্যবস্থা না নেওয়া হয় তারপরে আপনি প্রশ্ন করবেন। অবভিয়াসলি দল আমাদের দল তো সেই 5ই আগস্টের পর থেকে কিন্তু বহিষ্কারের তালিকা আমাদের লম্বা হয়েই চলেছে, এবং যারাই ধরেন সংগঠন বিরোধী কর্মকাণ্ড করছে বা উচ্ছৃঙ্খল আচরণ করছে, তাদেরকে যদি তদন্ত করে যদি সেটি প্রকাশ পায় যে সেই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে কিন্তু বহিষ্কার করা হচ্ছে। কি প্রধানমন্ত্রী উনি কতখানি সহ্য করবেন, এই পরীক্ষা নিচ্ছে বিরোধী দল। মিনিমাম শিষ্টাচার তো থাকবে মানুষ হিসাবে। আপনি একজন বাবা হিসেবে আপনার কন্যাকে নিয়ে যদি এই ধরনের বাজে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে, আপনি কি এটা সহ্য করতে পারবেন? আপনি তো সহ্য করতে পারবেন না নিশ্চয়ই। আপনার কন্যাকে নিয়ে যদি করা হয়, আমার যদি কন্যা থাকতো, আমার কন্যাকে নিয়ে এটা করা হতো, আমি নিশ্চয়ই সহ্য করতে পারতাম না। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা চিন্তা করে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে ঢাকায় পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সংকট নেই, তারপর ওই লোডশেডিংটা কেন? কোথায় কোথায় 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে? এখন ঢাকার লোডশেডিং দেওয়ার যে পরিকল্পনা, এটা পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে? মানুষ কিন্তু কনফিউজড।
সরকারের সদিচ্ছার তো কোনো অভাব দেখছি না। সরকার তো তার দায়িত্ব পালন করছে। তাহলে বিরোধী দল হিসেবে শুধু সরকারের সমালোচনা করবেন আর কোনো দায় দায়িত্ব নেবেন না, সেটাও তো হতে পারে না। দায় দায়িত্ব নিতে হবে যে বিরোধী দল আপনারাও আসেন, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু আপনারা যদি এই ধরনের ইতর রাজনীতি, নোংরা রাজনীতি ছড়িয়ে দেন সমাজের মধ্যে, তাহলে তো মুশকিল জিনিস। জ্বালানি সংকট নাই সরকার দাবি করেছে, নিশ্চয়ই নাই দেখেই দাবি করেছে, এবং সরকার আপ্রাণ চেষ্টা করছে এই বিষয়গুলো মোকাবেলা করবার জন্য, যেটা বিরোধী দলের সঙ্গে আজকে আলোচনাও করেছে এই বিষয়টি মোকাবেলা করবার জন্য, জাতীয় স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্নটা ডক্টর রুশাদ ফরিদির কাছে যদি করি, দেশের দৈনিক বিদ্যুতের চাহিদা 16 থেকে 17,000 মেগাওয়াটের মধ্যে, উৎপাদনে রয়েছে 14,000 মেগাওয়াট, ঘাটতি আছে 3,000 মেগাওয়াটের। লোডশেডিং দিয়ে কতদিন এই পরিস্থিতি সামাল দিতে পারবে সরকার? বিকল্প কি ভাবা উচিত? দেখুন, জ্বালানি সংকট এর মূল কারণটা হচ্ছে গত এগেইন আমরা যদি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে পড়ে আছি, ওখানে সবচেয়ে বড় একটা সংকট তৈরি হয়েছে, সেটার দায় এখনো আমাদের দিতে হচ্ছে। আমাদের সুবর্ণ সুযোগ ছিল 2008 সাল থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে চলে যাওয়া, যেখানে পাকিস্তানের মতো দেশ এখন তাদের জ্বালানির একটা বড় অংশ নবায়নযোগ্য রিনিউয়েবল এনার্জি থেকে আনছে, সেখানে আমাদের এখনো 1-2% দিকে। তো আমাদের এনার্জি পলিসি এত ফ্লট ছিল গত 17-18 বছর ধরে, তার দায়টা আমরা এখানে টানছি। কিন্তু তাই বলে কি সেই দায় আমরা টেনে যাব? অবশ্যই না। পাকিস্তান দেখিয়েছে যে জাস্ট 3-4 বছরের মধ্যে তারা এনার্জি থেকে সাবসিডি সরিয়ে কিভাবে সোলার এনার্জির একটা বিপ্লব ঘটানো যায়। এমন না যে তারা খুব প্ল্যান করে করেছে, তারা আসলে করতে বাধ্য হয়েছে, কারণ তাদের দেশ ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল। IMF এসে বলেছে তোমার এনার্জি সাবসিডি সরিয়ে দাও। তখন কি হলো, তাদের দেখা গেল যে তেলের দাম এত বেশি, যে ইলেকট্রিসিটি বিল এত বেশি আসছে যে বাসা ভাড়ার চেয়ে বেশি, দোকানের ভাড়ার চেয়ে বেশি। তখন তারা বাধ্য হয়ে সবাই সোলার প্যানেল লাগানো শুরু করলো। আর ওই সময় একটা সুবিধা ছিল যে সোলার প্যানেলের টেকনোলজিগুলোর দাম অনেক কমে এসেছিল। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশের এনার্জিগুলো এখন সাবসিডাইজ করে রাখা হয়েছে, যার ফলে সোলার এনার্জি পিছনে যে খরচ, সেই খরচটা কিন্তু এখন ওই সাবসিডাইজ এনার্জির কাছাকাছি। এই জন্য কারো কোনো ওই উদ্যোগটা নেই। তাহলে কি করতে হবে? ওই এনার্জি থেকে সাবসিডিগুলো সরিয়ে ফেলতে হবে। আর সাবসিডি সরিয়ে ফেলার কথা শুনলে অনেকে হাহা রে করে ছুটে আসেন যে আমি তো মানে সাম্রাজ্যবাদী শক্তির দালাল, IMF এর দালাল হয়ে কথা বলতে আসছি। কিন্তু আমার এখানে একটা বড় পার্থক্য হলো, সেটা হলো আমি সাবসিডি পুরোপুরি সরিয়ে দিতে রাজি নই। সাবসিডি রাখতে হবে, সেটা হচ্ছে কি টার্গেটেড সাবসিডি রাখতে হবে। যারা নিম্ন আয়ের মানুষ বা আমাদের কৃষকদের জন্য আপনি ডিজেলের সাবসিডি রাখেন, আপনি যে ইন্ডাস্ট্রি কিছু কিছু ইন্ডাস্ট্রি, ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি, সেখানে আপনি চাইলে সাবসিডি রাখতে পারেন যদি মনে করেন নীতির মধ্যে পড়ে। আপনার রাইট শেয়ার যারা করছে, তারা দিন আনে দিন খায়, তাদের জন্য আপনি সাবসিডি রাখতে পারেন। কিন্তু দেখেন ওই যে জ্বালানি তেলের যে সংকটটা হলো, এই যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, আমি দেখেছিলাম যে একটা সংবাদ মাধ্যমের সাথে লাইভ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোনো জ্বালানি সংকট নাই। একই সময় একটা ড্রোন শট নিয়ে দেখা গেল ঠিক তার পাশে একটা তেলের পাম্পে লম্বা লাইন, যেই মুহূর্তে সালাউদ্দিন সাহেব বলছেন যে কোনো সংকট নাই। তো আপা বললেন যে সংকট নাই, যেহেতু বলেছেন আমাদের ধরে নিতে হবে সংকট নাই। হ্যাঁ, আমরা দলের প্রতি 100% আনুগত্য থাকলে আমরা সেভাবেই কথা বলবো, কিন্তু বাস্তবের চিত্রটা আসলে পুরোপুরি ভিন্ন। দর্শক, রাজনীতির কোনো শেষ নেই, তাই চলতেই থাকবে। তবে আমাদের রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই।